Hello students, myself Dr. Jayanta Bhattacharjee and welcome to my YouTube channel. Now we are going to discuss class 10 economics second chapter, that is sectors of Indian economy. Now we are going to discuss sectors of Indian economy. দেখো এখন আমরা এটা পুরো বাংলা ডিসকাশন করছি। প্রথমে আমরা বলবো যে ইন্ডিয়ান ইকোনমিতে যে সেক্টরসটা বলা হচ্ছে মেইনলি আমরা এটাকে তিনটা গ্রুপে ভাগ করে নিই। দেখো এখানে তোমরা দেখতে পাবে যে এখানে প্রাইমারি সেক্টর একটা দেওয়া আছে, সেকেন্ডারি সেক্টর একটা দেওয়া আছে এবং টারশিয়ারি একটা সেক্টর একটা দেওয়া আছে। তাহলে বলছে যে whenever we are doing any nature based work, mind it, নেচার বেসড ওয়ার্ক কেমন, যেমন ধরো এগ্রিকালচার, ডেয়ারি, ফিশারি, তোমার এই ডেয়ারি, ফিশারি, ফরেস্ট্রি, এই সমস্ত কাজগুলো কিন্তু এগ্রিকালচার অ্যান্ড রিলেটেড সেক্টর, এটাকে বলা হচ্ছে আমাদের প্রাইমারি সেক্টর। এরপরে আসছে আমরা সেকেন্ডারি সেক্টর, তার মানে নেচার থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা ম্যানুফ্যাকচারিং করছি। ম্যানুফ্যাকচারিংটা কোথায় করছি না, থ্রু ইন্ডাস্ট্রিজ, এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা এটাকে কনভার্ট করছি, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। আর তৃতীয়টা হচ্ছে টারশিয়ারি সেক্টর। এই টারশিয়ারি সেক্টরে কি বলছে যে এই দুটোর থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে কি হচ্ছে যে এরা প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যাক্টিভিটিসকে হেল্প করছে। দেখো এর মধ্যে কি আসছে, যেমন ধরো যে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট আসছে, স্টোরেজ আসছে, কমিউনিকেশান আসছে, ব্যাংকিং আসছে, ট্রেড আসছে, এই সমস্ত কাজগুলো অল দিজ আর অ্যাকচুয়ালি সার্ভিস বেসড ওয়ার্ক। ট্রান্সপোর্ট, কমিউনিকেশান, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, সমস্ত কাজগুলো কিন্তু সার্ভিস রিলেটেড ওয়ার্ক, সেই জন্য এটাকে আমরা বলছি টারশিয়ারি সেক্টর। তাহলে আমরা ব্রডলি আমাদের সেক্টরসকে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এটা তোমরা কিন্তু ক্লাস 9এও পড়ে এসছো। এবার আসছি আমরা এই যে সার্ভিস সেক্টরগুলো, এটা কিন্তু একটা খুব এসেনশিয়াল সেক্টর। কারণ কি আজকের দিনে আমরা মডার্ন টেকনোলজির দিনে সেখানে কিন্তু আমরা মানে এই সার্ভিস সেক্টর ছাড়া আমরা কোনো কিছু ভাবতেই পারি না। সার্ভিস সেক্টরটা আমাদের খুব এসেনশিয়াল বিষয়। আচ্ছা, এবার এই যে সার্ভিস সেক্টরটা বলছে, এখানে যেমন ধরো আমাদের ডে টু ডে ওয়ার্কে কীরকম, এই ধরো টিচার লাগছে, ডক্টর লাগছে, লয়ার লাগছে, কবলার লাগছে, সমস্ত পিপল কিন্তু সাপোর্ট করে যাচ্ছে আমাদের। অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট লাগছে, অ্যাকাউন্টিং ওয়ার্কের জন্য লোক চাচ্ছে, ইনফরমেশন টেকনোলজির জন্য লোক চাচ্ছে, ইন্টারনেট কাফের জন্য লোক চাচ্ছে, এটিএম বুথ চালানোর জন্য লোক চাচ্ছে, কল সেন্টারে প্রচুর লোক কাজ করে, সফটওয়্যার কোম্পানিতে প্রচুর লোক কাজ করছে। সমস্ত কিন্তু আজকের দিনে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড রেলিভেন্ট হয়ে আসছে। তো সেই জন্য আমাদের আজকের দিনে কিন্তু এই সার্ভিস সেক্টরটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। এটা ছাড়া আমরা আজকের দিনে ভাবতেই পারছি না কিছুই। এবার দেখো আমরা যা আসছি, হাউ ডু উই কাউন্ট দ্য ভেরিয়াস গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড নো দ্য টোটাল প্রোডাকশান ইন ইচ সেক্টর। এই যে ধরো যে আমরা যে গভর্নমেন্টের যে তিনটা সেক্টর ইনকামের, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এবার আমরা বলছি যে কি করে আমরা এগুলোকে অ্যাসেস করব, যে কাউন্ট করব যে কে কোথা থেকে কীভাবে টাকা পয়সা পাচ্ছে না পাচ্ছে, গভর্নমেন্টের সেখান থেকে কী লাভ হচ্ছে। দেখো আমরা কিন্তু মেইনলি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা ফাইনালি বা ফাইনাল গুডস যেটা যেটা ইউজের পর্যায়ে আসছে, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসকে আমরা দেখতে পাই। কীরকম, যেমন ধরো একটা এক্সাম্পল বলছি, একজন ফার্মার সে কী করলো, একটা হুইট কিছুটা বিক্রি করলো গমের মিলের কাছে, এই মিলওয়ালা কত করে 20 রুপিস পার কেজি বিক্রি করলো। এবার সেই গমের মিলের কোম্পানি সে গমটাকে ভাঙিয়ে আটা বা ময়দা তৈরি করলো, সে সেটাকে বিস্কুট কোম্পানিতে দিল 25 রুপিস পার কেজি। এবার বিস্কুট কোম্পানি সে ময়দাটাকে ইউজ করলো, সঙ্গে আরও কিছু দিল, যেমন সুগার দিল, অয়েল দিল, এই সমস্ত করে প্যাকেটিং করলো, এইসব করে কিন্তু সে বিস্কুটটাকে রেডি করছে। এবং দেখা গেল যে সে কাস্টমারকে 80 রুপিস পার কেজি
দিয়ে দিচ্ছে বা 20 রুপিস পার প্যাকেট করে দিচ্ছে। এখানে কিন্তু দেখো এই বিস্কুটটা কিন্তু আমাদের আসলো ফাইনাল গুড, যেটা কিনা ডাইরেক্টলি কনজিউমারের কাছে পৌঁছাচ্ছে। তাহলে প্রথমে যে প্রডিউসার, প্রাইমারি সেক্টরের, সে কি করলো, সে হচ্ছে আমাদেরকে প্রথমে নিয়ে চলে এলো একদম সেই জায়গার থেকে যেখানে কিনা গমটাকে তৈরি করলো, সেই গমটা বিক্রি করলো যে গম ভাঙায় মিলের কাছে, সে আটাটাকে তৈরি করলো, করে সে বিস্কুট কোম্পানিকে বিক্রি করলো। সমানে প্রত্যেকটা স্টেজে কিন্তু লাভ থাকছে। ফাইনালি বিস্কুট কোম্পানি ওই আটাটার সঙ্গে তেল, চিনি এই সমস্ত কিছু মিশিয়ে দিয়ে বিস্কুট তৈরি করলো এবং আমাদের কাছে বিক্রি করছে। তাহলে এক্ষেত্রে ফাইনাল গুডস কিন্তু সেই বিস্কুটটা, এর মধ্যে কিন্তু আরও কিছু ভ্যালুস অ্যাড হয়ে গেল। তাহলে প্রত্যেকটা সেক্টরে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস যে প্রডিউস হচ্ছে সেইটাকে আমাদের একটা পার্টিকুলার ইয়ারে সেইটাকে কিন্তু আমাদের মেইনলি দেখতে হবে। তাহলে প্রোডাকশন সেক্টরে 3টা সেক্টরে ফাইনাল গুডস কতখানি আসছে সেইটা আমাদের অ্যাসেস করতে হবে। এই যে 3টা সেক্টর থেকে আসলো এইটাকেই কিন্তু বলা হচ্ছে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, যেটা সবসময় আমরা ক্যালকুলেট করি আর কি। এই যে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস যে ভ্যালুটা একটা বছরে আসলো, মনে রাখবে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস তার যে ভ্যালুটা একটা ইয়ারে এলো, এইটাকে কিন্তু আমরা বলছি জিডিপি। এবার দেখো এই যে সার্ভিস সেক্টর বা প্রাইমারি সেকেন্ডারি যে চেঞ্জেসগুলো, আমরা বিভিন্ন সময় অনেক চেঞ্জেস দেখতে পাই। কীরকম? যেমন ধরো একটা ফার্মার, সেই ফার্মার কিন্তু সে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, তার বাবাও কাজ করেছে, তার বাবাও কাজ করেছে, কিন্তু সে কিন্তু আজকের যে ফার্মার সে চায় না যে আমার ছেলেটা এই কাদার মধ্যে আসুক, বরঞ্চ সে পড়াশোনা করুক, সে কোনো ভালো জায়গায় কাজ করুক। তাহলে সে কিন্তু আস্তে আস্তে তার ছেলেকে বলছে তুমি সেকেন্ডারি সেক্টরে চলে যাও এবং সেখানে তোমার অনেক বেশি আর্নিং হবে, তুমি ভালো লাইফ লিড করতে পারবা। এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে এই শিফটিংটা চলে আসছে। এটা যদি আমরা ধরো লাস্ট 100 ইয়ার্স ধরে আমরা যদি এটাকে চেঞ্জেসটা দেখি, 100 ইয়ার্স ধরে কি অবস্থায় হচ্ছে, এখানে কিন্তু অনেক শিফট চলে আসছে, যে ফ্রম সেকেন্ডারি টু টার্সিয়ারি চলে আসছে। কোথায়? ডেভেলপড কান্ট্রিগুলোতে। আমাদের মতন কান্ট্রিতে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাচ্ছে, মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তাহলে এই যে ওয়ার্কিং পিপল ডিফারেন্ট সেক্টরসে, তারা কিন্তু সবাই সার্ভিস সেক্টরের দিকে ঢুকছে এবং যার জন্য কিন্তু এই প্যাটার্নটা, একটা ডেভেলপড কান্ট্রির প্যাটার্নটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বলে আমরা দেখছি। এবার দেখো এখানে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। এখানে দেখো এই ব্লু কালার প্রাইমারি, রেড কালার সেকেন্ডারি, আর গ্রিনিশ কালার, গ্রে কালারটা এটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। তাহলে দেখো আজকের দিনে এই জিডিপিটা, একটা কান্ট্রির জিডিপি কিভাবে আসছে আজকের দিনে। দেখো এটা 1973-74 সেই সময় বেশি আয় হতো না। এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় 3টা সেক্টরে মোটামুটি সেম, কিন্তু আজকে যখন 2013-14 হিসাব করছি তখন দেখো প্রাইমারির কন্ট্রিবিউশন, সেকেন্ডারি কন্ট্রিবিউশন আর এই যে টার্সিয়ারির কন্ট্রিবিউশন, বিরাট পরিমাণ কন্ট্রিবিউট করছে কিন্তু টার্সিয়ারি সেক্টর। তাহলে দেখো এই যেখানে লেখা আছে দ্য প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন দ্য 3 সেক্টরস, এইটা 1973-74 টু 2013-14 এই জায়গাটাতে আমরা প্রেজেন্ট করছি। এইখানে কতটা চেঞ্জেস আসছে, এখন তোমাদের মনে কোশ্চেন আসবে কেন চেঞ্জেস আসছে, বা ইন আদার ওয়ার্ডস হোয়াই টার্সিয়ারি সেক্টর becoming so important in India, why, क्यों? देखो তোমরাও কিন্তু চাও বেটার লাইফ থ্রু বেটার আর্নিং, এবং সেটা কিন্তু সার্ভিস সেক্টর থেকে একমাত্র সম্ভব। দেখো আজকের দিনে আমরা প্রচুর পরিমাণে সার্ভিসেস কিন্তু পারচেস করি। হ্যাঁ, সার্ভিস আমরা পারচেস করছি। কীরকম? ধরো হসপিটাল বা নার্সিং হোম যেগুলো আছে, সার্ভিস পারচেস করছি। এডুকেশনাল ইনস্টিটিউশন, এই যে তোমরা যে পড়াশোনা করছো প্রাইভেট স্কুলে,
পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট, আজকে গভর্নমেন্ট সার্ভিস থেকে আমরা চলে আসছি প্রাইভেট সার্ভিস, ডিটিডিসি কুরিয়ার বা লাইক দিস। সেখান থেকে পুলিশ স্টেশন বলো, কোর্ট বলো, ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন বলো, অফিসেস বলো, মিউনিসিপ্যাল কর্পোরেশন বলো, ডিফেন্স সেক্টর বলো, ট্রান্সপোর্ট বলো, ব্যাংকিং বলো, ইন্স্যুরেন্স বলো, ইন্স্যুরেন্স কোম্পানি, সবখানে কিন্তু আমরা সার্ভিসটা চাচ্ছি, যেটা সবাই আমরা দিয়ে যাচ্ছি, আইদার থ্রু গভর্নমেন্ট সেক্টর অর থ্রু প্রাইভেট সেক্টর। এবং আজকের দিনে কিন্তু দিস আর কনসিডার টু বি দ্য বেসিক সার্ভিসেস, যে কোনো কান্ট্রির জন্য এটা কিন্তু একটা বেসিক সার্ভিসেস হয়ে যাচ্ছে, এবং গভর্নমেন্ট কিন্তু এই রেসপন্সিবিলিটিটাকে অ্যাভয়েড করতে পারবে না। কারণ দেখো একটা সময় ছিল হসপিটালেই মানুষ যাবে, তার বাইরে কিছু নেই, নার্সিংহোম ডিস্ট্যান্ট ড্রিম। আজকে যে গরিব মানুষটা, তারও যদি সামান্য পয়সা থাকে, সে কিন্তু চেষ্টা করছে যে না আমি একটু নার্সিংহোমে নিয়ে যাই, কিংবা ধরো যে যার কিছু ইকোনমি সাপোর্ট করছে, সে কিন্তু চাইছে আমি প্রাইভেট স্কুলেই পড়াবো বাচ্চাদেরকে, সেখানে কোয়ালিটি অর বেটার এডুকেশনটা আমি পাবো। এবার বলছে যে ইন্ডিয়াতে কেন এই যে ইম্পর্ট্যান্ট হলো, যেটা এতক্ষণ বলছি, এর সেকেন্ড আর একটা পয়েন্ট আমাদের কাছে আসলো। দেখো বলছে কি, এই যে এগ্রিকালচার যখন ডেভেলপড হলো, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কিন্তু আমাদের কাছে নিয়ে গেল নতুন একটা জোন, দ্যাট ইজ ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করতে শুরু করলো। এবং সার্ভিসে ইন্ডাস্ট্রি যখন ডেভেলপমেন্ট হলো, সঙ্গে সঙ্গে কিন্তু ট্রান্সপোর্ট ডেভেলপ হলো, ট্রেড ডেভেলপ হলো, স্টোরেজ ডেভেলপ হলো, এই ধরনের এক এক করে এক একটার সঙ্গে এক একটা সেক্টর লিঙ্ক, এবং এইভাবে কিন্তু সমানে আস্তে আস্তে গ্রোথ হতে থাকলো, এবং আলটিমেটলি অনেকটা গ্রেটার ডেভেলপমেন্ট চলে আসলো অ্যাজ এ হোল। তাহলে দেখো প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর সবাই কিন্তু একে অপরকে বুস্ট আপ করে যাচ্ছে। তারপরে দেখো থার্ড পয়েন্ট আসলো যে আমাদের ইনকাম যখন বাড়ছে, তখন কিন্তু মানুষের বিভিন্ন সার্ভিসের ডিম্যান্ড বাড়ছে, প্রচুর রেস্টুরেন্ট সমানে হয়ে যাচ্ছে, ইটিং বাইরে খাবো, ঘুরতে যাব, ট্যুরিজম, শপিং মল তৈরি হচ্ছে, প্রচুর প্রাইভেট হসপিটালস তৈরি হচ্ছে, তারপরে প্রাইভেট স্কুলস তৈরি হচ্ছে, প্রফেশনাল ট্রেনিং সেন্টার তৈরি হচ্ছে। এগুলো কিন্তু একটা ছোট জায়গাকে আস্তে আস্তে স্মল অ্যান্ড মিডিয়াম টাউন, স্মল অ্যান্ড মিডিয়াম টাউনকে সিটিস, সিটিসকে বিগ সিটিস, বিগ সিটিসকে মানে মেট্রোপলিটন সিটিস, এইভাবে কিন্তু সমানে প্রজেক্ট হচ্ছে। তাহলে সার্ভিস সেক্টর থেকে কত কি চেঞ্জেস আসছে দেখো। তারপরে দেখো আর একটা জায়গা বলছে যে আজকের দিনে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ছাড়া কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না, এবং এইটা আজকের দিনে একটা র্যাপিডলি এক্সপ্যান্ডেড হচ্ছে এবং মোস্ট এসেনশিয়াল বলে বলা হচ্ছে। এবং এরা কিন্তু এই ট্রান্সপোর্ট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন এ কিন্তু দারুণভাবে রেইজ করে যাচ্ছে, দারুণভাবে রেইজ করছে সর্বত্র। এটা ছাড়া কিন্তু আজকের দিনে আমরা ভাবতেই পারছি না। এবার দেখো মেজর পোর্শন অফ পিপুল, তারা কিন্তু এই টার্সিয়ারি সেক্টরেই তারা জবটা খুঁজে পাচ্ছে। দেখো এখানে একটা কম্প্যারিজন দিচ্ছে যে 1977-78 এই সময় দেখো প্রাইমারি সেক্টরে কি পরিমাণ কন্ট্রিবিউশন ছিল, তারপরে ছিল সেকেন্ডারি, তারপরে ছিল টার্সিয়ারি। আজকে 2017-18-এ প্রাইমারি সেক্টর কিন্তু কমে গেল আগের থেকে অনেকটাই, আছে যথেষ্টই, সেকেন্ডারি অনেকটা বেড়েছে, তার থেকে বেশি বেড়েছে টার্সিয়ারি সেক্টর 22 এরকম করে দিচ্ছে। তাহলে এই যে চেঞ্জেস, এটা কিন্তু এমপ্লয়মেন্ট প্যাটার্নকে চেঞ্জ করে দিচ্ছে। কেন? যেহেতু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান চেঞ্জ হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট কন্ডিশন যেটা, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের প্রোডাকশান লেভেল অনেকটা বাড়ছে, সেই সঙ্গে এমপ্লয়মেন্ট বাড়ছে, সার্ভিস সেক্টর রোজ করছে, এইভাবে মানে প্রায় 5 টাইমস সার্ভিস সেক্টর চেঞ্জ হাই হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা কিন্তু এই চেঞ্জেসটাকে দেখতে পাচ্ছি। এবার দেখো তা সত্ত্বেও কিন্তু আমরা বেশ কিছু দেখতে পাই যে এমপ্লয়মেন্ট রিলেটেড প্রবলেম। দেখো প্রথমে বলি আন্ডার এমপ্লয়মেন্টে কি, যার
পোটেনশিয়ালিটি অনেকটাই, কিন্তু সে ডিউ টু ল্যাক অফ স্কোপ সে কিন্তু লোয়ার গ্রেডের কাজ করছে, তার পোটেনশিয়ালিটাকে ঢেকে দেওয়া হচ্ছে। কেন? সে জব পাচ্ছে না, ফোর্সফুলি তাকে খারাপ কাজ বা নিচু কাজে এনগেজ হতে হচ্ছে। এইটাকে বলা হয় আন্ডার এমপ্লয়মেন্ট। একটা এক্সাম্পল দিই, ধরো একটা MA পাস যখন কেউ করলো, এক্সপেক্ট করে কলেজে প্রফেসর হব বা অ্যাটলিস্ট স্কুলের টিচার হব, দেখা যাচ্ছে কোনো জব না পেয়ে সে সিভিক ভলেন্টিয়ারের জব করছে। সেটা কিন্তু তাকে মানাচ্ছে না, সেটা তার জোনও না, কিন্তু ডিউ টু ল্যাক অফ জব অপরচুনিটি সে কিন্তু সিভিক ভলেন্টিয়ারের জব করছে। দিস ইজ কল্ড আন্ডার এমপ্লয়মেন্ট। তার কোথায় কলেজে স্কুলে জব করার কথা ছিল, সে করছে সিভিক ভলেন্টিয়ারের জব। এটা হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট। আর একটা দেখা যায়, সেটা হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। জিনিসটা কি? মোর দ্যান রিকোয়ার্ড নাম্বার অফ পিপল এনগেজড ইন এ পার্টিকুলার জব। মাইন্ড ইট, মোর দ্যান রিকোয়ার্ড নাম্বার অফ পিপল এনগেজড ইন এ পার্টিকুলার জব। কীরকম? যেমন ধরো একটা এগ্রিকালচারাল ফিল্ডে কাজ করতে খুব বেশি হলে 5 জন লোক লাগবে। তো যে ল্যান্ডলর্ড সে বলল, দেখো ভাই আমি কিন্তু 5 জন লোক চাই, কালকে তোমরা চলে এসো। এবার দেখা যাচ্ছে ওখানে 10 জন লোক কাজ করছে। এবার মালিক বলল যে কী ব্যাপার, তোমাদের তো আমি বলেছিলাম 5 জন চাই, তোমরা 10 জন এসছো। ওরা বলছে, দেখেন আপনি চিন্তা করবেন না, আপনি আমাদের 5 জনেরই টাকা দেবেন, আমরা 10 জন মিলে কাজটা করে নেব, আমরা টাকাটা শেয়ার করে নেব। তাহলে এই যে ব্যাপারটা এলো, এখানে কি আসছে যে ডিউ টু ল্যাক অফ জব অপরচুনিটি তারা এই 5 জনের জবটা 10 জন শেয়ার করে নিচ্ছে, টাকাটাও শেয়ার করে নিচ্ছে। অন দি আদার হ্যান্ড অ্যাপারেন্টলি ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে 10 জন লোক কাজ করছে, বাট ইন রিয়ালিটি 5 জনের টাকা নিয়েই 10 জন করছে। তো দিস ইজ কল্ড ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, মানে যেখানে যে পরিমাণ লোক লাগবে তার থেকে অনেক বেশি লোক ঢুকে বসে আছে ডিউ টু ল্যাক অফ জব অপরচুনিটি। এবার তাহলে আমি এতক্ষণ ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বললাম, আন্ডার এমপ্লয়মেন্ট বললাম। এবার আসছি আমি হাউ টু ক্রিয়েট মোর এমপ্লয়মেন্ট। দিস ইজ দ্য কোশ্চেন অফ 1000 রুপিস। কিভাবে আমি মোর জব অপরচুনিটিস বা এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট করব। দেখো আমরা যে সেক্টর করে আলোচনা করি, জিনিসটা অনেক কনভিনিয়েন্ট হবে। ফার্স্ট আসি আমরা এগ্রিকালচারাল সেক্টর। দেখো এগ্রিকালচারটাকে যদি ইমপ্রুভ করতে পারি, আজকে যদি তুমি পাঞ্জাব হরিয়ানার দিকে তাকাও, সেখানে দেখবে একটা ছেলে সে কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, করে সে কিন্তু এগ্রিকালচারাল সেক্টরে চলে যাচ্ছে। কেন? ওখানকার এতটাই অ্যাভেলেবিলিটিস অফ অল দি ইনপুটস, ওরা দেখছে যে এগ্রিকালচারাল সেক্টর থেকে আমি অনেক বেশি আর্ন করতে পারবো। তো তাহলে আর্ন করতে গেলে কি করতে হবে? কিছু ইনপুটস দিতে হবে। কি কি? এই যেমন ইরিগেশন ফেসিলিটিস থ্রু ড্যাম, ক্যানেল ক্রিয়েট করতে হবে। এটা কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবে এগ্রিকালচার। কারণ জল যদি থাকে তাহলে আমরা মনসুন ডিপেন্ডেন্ট হব না, আমরা আন্ডারগ্রাউন্ড থেকে ওয়াটার নিয়ে একটা সিঙ্গল এগ্রিকালচারাল ইয়ারে টুয়াইস অর থ্রাইস কিন্তু আমরা এগ্রিকালচারটা প্র্যাকটিস করতে পারবো। তারপরে দেখো নেক্সট আসছি ট্রান্সপোর্ট অ্যান্ড আদার সার্ভিসেস। যেমন ধরো কনস্ট্রাকশন অফ রোডস, রেলওয়েজ, এইগুলো কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করছে। এখানে প্রচুর লোক লাগবে, স্কিলড অ্যান্ড আনস্কিলড সেক্টর সবখানে কিন্তু লোক লাগবে। তারপরে দেখো এডুকেশন সেক্টর একটা বিরাট জায়গা, যেখানে কি প্রচুর টিচিং, নন টিচিং স্টাফ, অফিসিয়াল স্টাফ লাগছে। যদি আমরা বেশি পরিমাণ স্কুল খুলতে পারি রুরাল এরিয়াতে, তাহলে একদিকে যেমন এডুকেশনটা প্রমোট হয়ে যাবে, পাশাপাশি সেখানে কিন্তু প্রচুর এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। তারপরে কি দেখো আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমস ফেস করছি, সেই প্রবলেমগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং লোকাল ইন্ডাস্ট্রিজ প্রমোট করতে পারি। ধরো একটা এলাকায় কিছু সুগার কেন পাওয়া যায়, সেই সুগার কেনগুলোকে দিয়ে ওখানে একটা ইন্ডাস্ট্রি করে দেওয়া হলো, তাহলে ওই যে সেখানটাতে একটা
সেমি ইন্ডাস্ট্রি বা সেমি রুরাল এরিয়া যেখানে আছে সেখানেও কিন্তু আমরা এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করতে পারবো। তারপরে দেখো, আমরা যদি কোথাও একটা কোল্ড স্টোরেজ খুলে দিই, একটা কোল্ড স্টোরেজ খুলে দিলাম, সেখানে কিন্তু এগ্রিকালচারাল প্রোডাক্টস যেগুলো আছে যেমন পটেটো, অনিয়ন প্রচুর পরিমাণে থাকছে, এগুলোকে গাড়ি থেকে লোড, রিলোড বা আনলোড করতে, সেটাকে হিসাব মেনটেন করতে প্রচুর লোক লাগবে, সেখানেও জব অপরচুনিটি হতে পারে। তারপরে কি, ধরো যে বিভিন্ন এলাকাতে কি যে সমস্ত এগ্রিকালচারাল প্রোডাক্টস হয়, যেমন ধরো সুইট পটেটো, রাইস, হুইট, টমেটো, ফ্রুটস, এগুলো কিন্তু আউটসাইড মার্কেটে আমরা সেল করতে পারি। এর মাধ্যমেও কিন্তু সেমি রুরাল এরিয়াতেও কিন্তু অনেক সেন্টার তৈরি হতে পারে বা আরবান এরিয়াতেও অনেক সেন্টার তৈরি হতে পারে, যার মাধ্যমে কিন্তু অনেক উপার্জন হতে পারে। কনসিডারিং অল দিস ফোর্সেস অ্যান্ড ফ্যাক্টরস, আজকের যেটা নীতি আয়োগ, আগে যেটা প্ল্যানিং কমিশন বলা হতো এখন সেটাকে বলা হয় নীতি আয়োগ, তারা ধরে নিচ্ছে যে নিয়ারলি 20 লাখ জব অপরচুনিটি আমরা ক্রিয়েট করতে পারবো শুধুমাত্র এডুকেশন সেক্টরেই। এই যে রুরাল এরিয়ায় যদি বেশি পরিমাণ স্কুলস খোলা যায়, তাহলে শুধুমাত্র গোটা কান্ট্রি ওয়াইড 20 লাখ জব অপরচুনিটিস আমরা কিন্তু ক্রিয়েট করতে পারবো। পাশাপাশি আমরা যদি হেলথ সেন্টারে ইমপ্রুভমেন্ট করতে চাই, সেখানেও প্রচুর ডাক্তার লাগবে, নার্সেস লাগবে, হেলথ ওয়ার্কার্স লাগবে। এটাও কিন্তু রুরাল এরিয়ায় যেমন সার্ভিস এনশিওর হবে, পাশাপাশি জব অপরচুনিটিও ক্রিয়েট হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রচুর পরিমাণে জব অপরচুনিটিস ক্রিয়েট করতে পারি ইন রুরাল এরিয়া, আরবান এরিয়া, সেমি আরবান এরিয়া, সব জায়গাতে কিন্তু আমরা সার্ভিস প্রোভাইড করার মাধ্যম দিয়ে প্রচুর জব অপরচুনিটিস ক্রিয়েট করতে পারি। এইখানে গভর্নমেন্ট রিয়ালাইজ করলো যে আমাদের যে ডিপিপি, আমাদের ডিপিএসপি, মানে আমাদের যেটা আফটার ফান্ডামেন্টাল রাইটস ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যেটা আছে, সেইখানটাতে আমাদের ফাদার অফ দি নেশন মহাত্মা গান্ধীর ভ্যালুসগুলো রিফ্লেক্ট করা আছে। সেখানে কিন্তু বলা হচ্ছে যে রাইট টু ওয়ার্ক, কোথায় রাইট টু ওয়ার্ক দেখতে পাচ্ছি আমরা? ওখানে বলা হচ্ছে যেহেতু ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মধ্যে বলা আছে, সেই কারণে কিন্তু ওটাকে আমরা যদি অ্যাভয়েডও করি নো প্রবলেম। তা সত্ত্বেও গভর্নমেন্ট চেষ্টা করছে হাউ টু এনশিওর, হাউ টু ফুলফিল দ্য প্রমিসেস মেড বাই বাপুজি। সেই কারণে কিন্তু এই 2005-এ একটা নতুন অ্যাক্ট ইন্ট্রোডিউস করলো, নাম দিল MGNREGA। এই যে এখানটাতে আমরা এই নামটাকে দেখতে পাচ্ছি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই আইনটাকে আমরা ইন্ট্রোডিউস করলাম কবে না 2005-এ আমরা ইন্ট্রোডিউস করলাম। এখানে যে মেইন বিষয়টা হলো সেটাকে বলা হলো যে ইমপ্লিমেন্টেশন অফ রাইট টু ওয়ার্ক। ইনিশিয়ালি আমরা চেষ্টা করলাম যে 625 ডিস্ট্রিক্টস অফ ইন্ডিয়াতে আমরা এটাকে ফার্স্ট ইন্ট্রোডিউস করব। এখানে কি বলা হলো দেখো, নামটাই কিন্তু রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি, অর্থাৎ গ্রামে এমপ্লয়মেন্ট দেওয়া হবে। এখানে বলা হলো যে যাদের জব চাই, সবাইকে না, যাদের নিড আছে তাদেরকে বলা হলো যে 100 days ওয়ার্ক অ্যাসিওরেন্স, গ্যারান্টি অফ 100 days এমপ্লয়মেন্ট ইন এ ইয়ার। কেন 100 days? হোয়াই নট 200? দেখো, গভর্নমেন্ট রিয়ালাইজ করেছে যে ন্যাচারালি ফার্মার্সরা বা স্মল অ্যান্ড মার্জিনাল লেবার্স যারা আছে তারা মোটামুটি কোনো এগ্রিকালচার পারপাসে 6 মাস তাদের বা 180 days, অলমোস্ট 200 days এদের জব হয়ে যায়। এবার বাকি 165 days কী করবে? গভর্নমেন্ট বলল 100 days জব আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আর বাদ বাকি 65 days ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ বাই সেলফ। তাহলে এই যে 100 days জব অ্যাসিওরেন্স করলো এই অ্যাক্টের আন্ডারে। এখানে বলল যদি গভর্নমেন্ট ফেইল করে তাহলে তাদেরকে আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স দেওয়া হবে,
একজন লোক খাতায় রেজিস্টার করে গেল, আমি এমজি এনার্জিতে কাজ করতে চাই, নাম রেজিস্টার হয়ে গেল, জব কার্ড হয়ে গেল, জব আর নেই। সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট বলবে ঠিক আছে, তোমাকে যখন জব দিতে পারছি না, তোমাকে আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স কিছু টাকা তোমাকে বসে থেকেই দেবো আর কি, কোনো চিন্তা করো না। যখন এই কাজটা হচ্ছে এর ইম্প্যাক্টটা কি হবে? ডেফিনেটলি প্রোডাকশন লেভেল উইল ইনক্রিজ। কোথার থেকে? ফ্রম ল্যান্ড সেক্টর থেকে কিন্তু অবশ্যই এটা ইনক্রিজ করবে। এবার দেখো এই যে এমজি এনার্জি যে কাজটা চলছে, এখানকার কিছু ফিচার্স আমরা দেখতে পাই। কি ফিচার্স? ফার্স্ট যেটা বললো যে এটা একটা লিগাল গ্যারান্টি অফ ওয়েজ এমপ্লয়মেন্ট, আমরা টাকা দিবই। কাদেরকে? এই অ্যাডাল্ট মেম্বার অফ রুরাল এরিয়া। এখানে বলা হলো যে ম্যাক্সিমাম তোমাকে 100 ডেজ দেওয়া হবে, এক পার হাউসহোল্ড, একটা বাড়ির জন্য 100 ডেজ জব তোমাকে দেওয়া হচ্ছে। এবং সেই কারণে এখানে বলে দিল যে তোমাদের প্রত্যেককে, যারা যারা এর মধ্যে রেজিস্টার করেছো, জব কার্ড দেওয়া হবে তোমাদেরকে। তারপরে কি বলছে? যারা ম্যানুয়াল আনস্কিল্ড লেবার, তাদেরকেই জব দেওয়া হবে যারা করতে চায়। এখানে একটা জিনিস বলা হলো, ইকুয়াল পেমেন্ট ফর মেন অ্যান্ড ওমেন, কোনো ডিফারেন্স থাকবে না। আর এই যে কাজটা যে করবে, এখানে বলা হলো এই টাকাটা কিন্তু এভরি ফোর্টনাইট, 14 দিন পর পর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর বলছে এই 1/3 অফ দি প্রপোজড জব শুড বি রিজার্ভ ফর ওমেন। তাহলে দেখো কতখানি এনশিওর করছে মহিলাদেরকে। আচ্ছা, এইবার আসছি আমরা, এই যে জব সেক্টর নিয়ে কথা বলছি, এবার আসছি আমরা দুটো সেক্টর, একটা অর্গানাইজড সেক্টর, একটা আনঅর্গানাইজড সেক্টর। তাহলে প্রথমে আসছি অর্গানাইজড সেক্টর বলতে কাকে বোঝাচ্ছে। দেখো, অর্গানাইজড সেক্টর মানেই কিন্তু মোস্টলি গভর্নমেন্ট রিলেটেড ওয়ার্ক বা নন গভর্নমেন্ট পার্মানেন্ট ওয়ার্ক। আচ্ছা, কি বলছে? Organized sector covers those enterprises or place of work where the terms of employment are regular, দেখো রেগুলার, পার্মানেন্টলি থাকছে, and therefore people have assured work, তোমাদের জব যাবে না, আজকে আছে কালকে নেই তা কিন্তু হবে না, একটা নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে, এই অনুযায়ী তোমাদেরকে জবটা দেওয়া হবে আর কি। এবং গভর্নমেন্টের ঘরে তোমরা রেজিস্টার করলা, তারপরে আস্তে আস্তে রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তোমাদেরকে জব দেওয়া হবে। এখানে কিন্তু একটা মিনিমাম ফেসিলিটিস থাকবেই, মিনিমাম ওয়েজ অ্যাক্ট থাকবে, পেমেন্ট অফ গ্যারান্টি অ্যাক্ট থাকবেই, শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট থাকবে, অর্থাৎ তোমরা কোনোভাবেই ঠকবে না। এইটাকে বলা হচ্ছে অর্গানাইজড সেক্টর। কেন? এখানে কিছু ফর্মাল প্রসেস অ্যান্ড প্রসিডিওরস মেনটেন করা হয়। মাইন্ড ইট, একটা ফর্মাল প্রসেসেস অ্যান্ড প্রসিডিওরস এখানে মেনটেন করা হবে আর কি। এবং এখানে সবচেয়ে বড় জিনিস যে ওয়ার্কাররা কিন্তু হাইলি সিকিউরড রিগার্ডিং এমপ্লয়মেন্ট, দে আর এক্সপেক্টেড টু ওয়ার্ক অনলি এ ফিক্সড নাম্বার অফ আওয়ার্স, যে 12 ঘন্টা 15 ঘন্টা, 8 ঘন্টা সাফিসিয়েন্ট। যদি তুমি এক্সট্রা ওয়ার্ক করো, তোমাকে এক্সট্রা অ্যালাউন্স দেওয়া হবে, তোমাকে ফোর্সফুলি কিন্তু কোনো কাজ কাউকে দিয়ে জোর করে করানো হবে না বিনা পয়সায়। দিস ইজ অর্গানাইজড সেক্টর। যেমন ধরো এনি কাইন্ড অফ গভর্নমেন্ট জব, রিগার্ডিং প্রাইভেট জব, বড় বড় এস্টাবলিশমেন্ট যেগুলো আছে, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, রিলায়েন্স এক্সেট্রা, সব কিন্তু অর্গানাইজড সেক্টরের মধ্যে আসছে। কারণ এরা যখন জবে ঢুকছে তখন থেকে কিন্তু এটা অ্যাসাইনড হয়ে আছে যে তোমাকে এত টাকা দেওয়া হবে, এতক্ষণ তোমাকে কাজ করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আনঅর্গানাইজড সেক্টরের ক্ষেত্রে কিন্তু এটা নেই। এই যে দেখো কি মহিলারা মাথায় করে ইট নিয়ে যাচ্ছে, দিস ইজ দ্য আনঅর্গানাইজড সেক্টর। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে টোটালি মোস্টলি আউট অফ কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্টের কন্ট্রোলের বাইরে। যেমন ধরো একজন ম্যাশন, তার আন্ডারে কিছু লেবার কাজ করছে, কি একটা রুরাল এরিয়াতে ধান কাটার কাজ করছে, একটু অল দিস আর আউট অফ দি কন্ট্রোল অফ দি গভর্নমেন্ট। এখানে যে লিডার, যে মালিক, সে যা বলবে দ্যাট ইজ ফাইনাল। ওয়েজেস কম দিবে, ওকে,
বেশি টাইম কাজ করতে হবে, ওকে, সব কিছু ওকে, নো প্রবলেম, নো হলিডেজ, ঠিক আছে। তুমি সিক হয়ে গেছো, তুমি কাজ করতে পারছো না, তোমাকে টাকা দেবো না, তাও ঠিক আছে, আমি ভালো হই তারপরে টাকা দিন। নো লিভ উইদাউট এনি রিজন, চলবে না। অল দিস আর ক্যান বি ফাউন্ড ইন আনঅর্গানাইজড সেক্টর। আচ্ছা, এখানে নির্দিষ্ট সিজনে কাজ হবে, তাই তোমাকে মেনে নিতে হবে। উল্টাপাল্টা টাইমে তুমি লিভ চাইতে পারবে না, এবং পুরোপুরি যে এমপ্লয়ার তার উপর ডিপেন্ড করছে তোমাকে আজকে জব দেবে কি দেবে না, কি ধরনের জব দেবে, কত টাকা দেবে, সবটা কিন্তু এই লোকটার উপরেই নির্ভর করছে। কাজে বুঝতেই পারছো কাজটা যথেষ্ট টাফ। ধরো তোমাদের পাড়াতে একটা দোকান, সেই দোকানে একটা ছেলে কাজ করছে, সে বলল যে না আমি না আজকে বিকেলবেলা যাব, আচ্ছা কালকে না আমি একটু বেড়াতে যাব, ব্যাস এই সমস্ত গল্প শুনেই মালিক বলবো ওকে ইউ মে গো আউট। তোমার কথা আমি শুনবো না, আমি যেটা বলবো অর্থাৎ এমপ্লয়ার যেটা বলবে সেটাই শুনতে হবে, তার বাইরে কিন্তু কিচ্ছু করা যাবে না। আচ্ছা, এবার দেখো এই অর্গানাইজড আর আনঅর্গানাইজড সেক্টরের মধ্যে কাজের ডিফারেন্সটা কি। প্রথম যে বিষয়টা আসছে, ফার্স্ট বিষয়টা, এখানে বলছে যে অর্গানাইজড সেক্টরে জব কন্ডিশনস আর সেট অ্যান্ড কনসিস্টেন্ট অ্যান্ড ওয়ার্কার্স আর গ্যারান্টেড ওয়ার্ক। তোমাকে জব কনসিস্টেন্সি থাকবে, তুমি এইভাবেই কাজ করে যাবে, এই কাজটাই করবে, হ্যাপাজাটলি তোমার কোনো কাজ করানো যাবে না। আর আনঅর্গানাইজড সেক্টরে লেবাররা কিন্তু কোনো কনসিস্টেন্সি নেই, নট সেট অ্যান্ড কনসিস্টেন্ট। বিজনেস অর্গানাইজেশন যে কোনো জায়গাতে তোমার কাজের যদি আনঅর্গানাইজড সেক্টর হয়, কোনো তুমি বলতে পারবে না এই কাজটা করবো না, না বলা হবে না। তারপরে দেখো অর্গানাইজড সেক্টরে যারা আছে তারা কিন্তু মান্থলি টাকা পায়, পেইড মান্থলি। আর আনঅর্গানাইজড সেক্টরে অন দি ডেলি বেসিস। বোঝো তাহলে, এই লোকটা 7 দিন ছুটি পেল, বসে থাকছে তাও বেতন পাচ্ছে, আর এই লোকটা আজকে কাজে গেল না, কোনো টাকা পেল না। বোঝা গেল? অর্গানাইজড সেক্টরে দেখা যায় অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট গাইডলাইনে সব কিছু চলছে, টাটা বিড়লা রিলায়েন্স হোক আর যেখানেই হোক, সব কিছু চলছে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট গাইডলাইন। ভায়োলেট করলে কোর্টে যেতে পারবো। সেখানে স্যালারি অফ আনঅর্গানাইজড সেক্টর ভেরি মাচ লোয়ার। গভর্নমেন্ট যেটা বেঁধে দিচ্ছে তার থেকেও কিন্তু লোয়ার ওয়েজেস দেওয়া হয়, মিনিমাম ওয়েজ অ্যাক্টের কোনো ভ্যালু নেই। তারপরে কি বলছে দেখো, এই অর্গানাইজড সেক্টরে রিসিভ অ্যাডিশনাল অ্যাডভান্টেজ কীরকম, সাচ অ্যাজ মেডিকেল কেয়ার, পেনশন, ভ্যাকেশন লিভ, ট্র্যাভেল রিইম্বার্সমেন্ট, এই ধরনের অনেক সুযোগ সুবিধা কিন্তু পায়। কিন্তু আনঅর্গানাইজড সেক্টরে কোনো ধরনের কিছু এই সুযোগ সুবিধা কিন্তু মিলবে না। সেই কারণে সবাই সার্চ করে বেটার এডুকেশন নিয়ে আমি একটু অর্গানাইজড সেক্টরে যাই, তাহলেই বরঞ্চ ভালো হবে আর কি। আচ্ছা, এবার হচ্ছে হু বিলংস টু আনঅর্গানাইজড সেক্টর, কারা কারা এই আনঅর্গানাইজড সেক্টরে আছে আমরা ভাগ করে নিই। প্রথমে যদি রুরাল এরিয়া ধরি, এই রুরাল এরিয়াতে কি দেখছি, এখানে বলছে ল্যান্ডলেস এগ্রিকালচারাল লেবার, যেগুলো ল্যান্ডলেস এগ্রিকালচারাল লেবার, স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স। সেখানে গ্রামের মধ্যে তোমরা দেখতে পাবে কিছু দোকানদার থাকে, তো শপকিপার্স চলে আসলো, আর্টিসানস চলে আসলো। এর মধ্যে কি আসছে, এই ওয়েভার্স আছে, ব্ল্যাকস্মিথ আছে, কার্পেন্টার্স আছে, গোল্ডস্মিথ আছে। এরাই কিন্তু 80% রুরাল হাউসহোল্ড বিলং করছে, এবং এরাই কিন্তু মার্জিনাল ফার্মার ক্যাটেগরির মধ্যে আসছে। দিজ আর আন্ডার আনঅর্গানাইজড সেক্টর। এবার যদি আরবান এরিয়াতে আসি, সেখানে কি দেখতে পাবো, এখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ কিছু আছে, সেখানে ক্যাজুয়াল ওয়ার্কার্স আছে, কনস্ট্রাকশন ওয়ার্কে কাজ করছে কিছু লোক, সেখানে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টে কিছু লোক কাজ করছে। অল দিজ আর আনঅর্গানাইজড সেক্টর ইন আরবান এরিয়া।
এছাড়াও দেখো কিছু লোক ঠেলা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় রাস্তায় কিছু বিক্রি করছে, স্ট্রিট ভ্যান্ডোর্স। তারপরে কি হেডলোড ওয়ার্কার্স, মাথায় করে বোঝা নিয়ে যাচ্ছে, শিয়ালদা স্টেশনে দেখতে পাবে সকালবেলা সারাদিনই চলছে, কিছু লোক মাথায় করে মাল নিয়ে বাইরে পৌঁছে দিচ্ছে, হেডলোড ওয়ার্কার্স। তারপরে কি গার্মেন্টস মেকার, যা টেলার, র্যাক পিকার্স, এরা কিন্তু সবাই আনঅর্গানাইজড সেক্টরের মধ্যে চলে আসছে। এই যে এরা আসছে, এদের মধ্যে কিন্তু একটা বিরাট সংখ্যক লোক আমরা দেখতে পাই শিডিউলড কাস্ট, শিডিউলড ট্রাইব অ্যান্ড ব্যাকওয়ার্ড কমিউনিটিস। এই আনঅর্গানাইজড সেক্টরের মধ্যে এই লোকগুলোকেই কাজ করতে বেশি দেখা যায়। এরা শুধুমাত্র যে রিগার্ডিং পে ইররেগুলার, লো পেড, তাও কিন্তু না, এদেরকে অনেক সোশ্যাল ডিসক্রিমিনেশনও ফেস করতে হয়। লোয়ার জাতি, তুমি ভাই নিচে থাকো, তুমি আমার কাছে এসো না, তো এই তুমি নিচে বসো, লাইক দিস। সেই কারণে এই সমস্ত লোকেদের কিন্তু প্রোটেকশান রিগার্ডিং সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট এদের দরকার আছে, প্রোটেকশান দরকার আছে। সেই প্রোটেকশানটা করার জন্য গভর্নমেন্ট কিছু চিন্তা ভাবনা করছে। বলছে কি করে এদের প্রোটেকশন দেওয়া যায়, বলছে মিনিমাম ওয়ার্ক আওয়ার্স এদেরকে মেনটেন করতে হবে, অ্যান্ড ওয়েজ শুড বি ফিক্সড বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট যে ওয়েজ ফিক্সড করে দিচ্ছে সেটা করতে হবে। আর কি, টু হেল্প সেলফ এমপ্লয়েড পিপুল, গভর্নমেন্ট ক্যান প্রোভাইড লোন। তোমাকে কিছু পয়সা দিয়ে দিচ্ছি, নাও তুমি এবার লোন নিলা, এবার তুমি একটা বিজনেস স্টার্ট আপ করো, এটা হতে পারে। আর কি, বেসিক সার্ভিসেস, যেমন ধরো এডুকেশান, স্কুল খুলে দেওয়া হলো, হেলথ কেয়ার সার্ভিসেস, নার্সিংহোম করে দেওয়া হলো, খাবারের দোকান করে দেওয়া হলো। এইভাবেও কিন্তু অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করা যায়। তাহলে অর্গানাইজড অ্যান্ড আনঅর্গানাইজড দুটো ভাগে ভাগ করছিলাম। এইবার আমি আসছি যে সেক্টরস ইন টার্মস অফ ওনারশিপ। ওনারশিপ বেসিসে কীভাবে ভাগ করছি, একটা হচ্ছে পাবলিক সেক্টর, একটা হচ্ছে প্রাইভেট সেক্টর। পাবলিক সেক্টর মানেই কিন্তু ওন্ড, কন্ট্রোলড অ্যান্ড ম্যানেজড বাই দ্য গভর্নমেন্ট অর স্টেট রান বডিস। তাহলে যেটা পিওরলি গভর্নমেন্ট কন্ট্রোল করছে দ্যাট ইজ পাবলিক সেক্টর, আর যেটা কিনা ওন্ড, কন্ট্রোলড অ্যান্ড ম্যানেজড বাই দ্য ইন্ডিভিজুয়ালস অর গ্রুপ অফ বিজনেস এন্টারপ্রাইজেস, এদেরকে বলা হচ্ছে প্রাইভেট সেক্টর। এখন আমরা আসবো যে এই পাবলিক আর প্রাইভেট, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, ডিফারেন্সটা কী আছে। দেখো, প্রাইভেট সেক্টর যদি দেখি তাহলে এখানে কি বলছে, ওনারশিপ অফ অ্যাসেটস অ্যান্ড ডেলিভারি অফ সার্ভিসেস ইজ ইন দ্য হ্যান্ডস অফ দ্য প্রাইভেট ইন্ডিভিজুয়াল অর কোম্পানিজ। কোম্পানি যেটা ভাববে সেভাবেই হবে। কিন্তু রিগার্ডিং পাবলিক সেক্টর, সেখানে কিন্তু অল থিংস আর গভর্নমেন্ট কন্ট্রোলড এবং গভর্নমেন্ট সার্ভিস প্রোভাইড করছে, গভর্নমেন্টকেই যেভাবে বলবে সেভাবে চলতে হবে আর কি। তারপরে কি বলছে, এখানে প্রাইভেট সেক্টরের মেন মোটিভ থাকে প্রফিট আর্নিং, আর গভর্নমেন্টের কিন্তু কোনো প্রফিট আর্নিংয়ের মোটিভ নেই, রেদার দে আর ওয়েলফেয়ার ওরিয়েন্টেড। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসছি যে ডিসিশন রিগার্ডিং প্রোডাকশান অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিওরলি গভর্নমেন্ট সেক্টর ম্যানেজ করবে, কিন্তু পাবলিক সেক্টরের ক্ষেত্রে কিন্তু পিওরলি গভর্নমেন্ট এজেন্সিস যারা আছে তারা কিন্তু রেগুলেট করবে। এখানে বলছে যেহেতু প্রাইভেট সেক্টরে এদের হচ্ছে মেইন অবজেক্টিভটা হচ্ছে আর্নিং প্রফিট, সে এবং ফান্ড ইনভেস্টমেন্ট করছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, পাবলিক ফেসিলিটিস ডেভেলপ করছে, জাস্ট উইথ দ্য কনসেপ্ট টু আর্ন মোর মানি, মোর প্রফিট। বাট ইন কেস অফ পাবলিক সেক্টর, গভর্নমেন্ট তাদের মোটিভ হচ্ছে ওয়েলফেয়ার, সেই কারণে তারা যা কাজকর্ম করছে, ফেসিলিটিস প্রোভাইড করছে, সবই কিন্তু জেনারেলি ফর ওয়েলফেয়ার পারপাস। এই যেমন ধরো পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর যদি বলি, সেখানে কি টাটা আয়রন স্টিল কোম্পানি, টিসকো, রিলায়েন্স, এই সমস্ত। আর পাবলিক সেক্টর গভর্নমেন্ট, রেলওয়ে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, অল দিস আর আন্ডার পাবলিক বা গভর্নমেন্ট সেক্টরে আসলো। পরিষ্কার?
এবার আমরা আসছি এই ইম্পর্টেন্স অফ পাবলিক সেক্টর। পাবলিক সেক্টরে এত ইম্পর্টেন্স কেন, গভর্নমেন্টের সেক্টরে ইম্পর্টেন্স কেন? দেখো, অনেক কাজ থাকে যেগুলো কিনা গভর্নমেন্ট সাপোর্ট ছাড়া চলবে না। যেমন ধরো, এই যে তোমার আমার বাড়িতে যে ইলেকট্রিসিটি আসে, সেই ইলেকট্রিসিটি কে প্রোডাকশন করবে, সেটা কোথায় সেল হবে, সব গভর্নমেন্ট ঠিক করে দিচ্ছে। তাছাড়া কিন্তু একটা হ্যাপাজার্ড ক্রিয়েট হয়ে যাবে, কতটা লোড কোন দিকে যাবে, কোনখানে লোড দেওয়া লাগবে, কোনখানে সেট করতে হবে, সব কিছু। তারপরে কি, ধরো আমাদের যে এসেনশিয়াল নিডসগুলো আছে, যেমন ধরো আমাদের হুইট, রাইস, এই যে এগুলো আসছে ফার্মার থেকে, এদেরকে একটা ফেয়ার প্রাইস দিতে হবে। এবং গভর্নমেন্ট কী করছে, তার নিজস্ব গোডাউন্স আছে, সেখানে ডাকছে এদেরকে, তোমরা এখানে রেখে যাও, তোমরা নির্দিষ্ট টাকা নিয়ে তোমরা বিক্রি করো। এই মালগুলোকে কিন্তু আমরা বিক্রি করছি থ্রু রেশন শপস, একদম মিনিমাম দাম দিয়ে। গভর্নমেন্ট এই সমস্ত পিছনে প্রচুর পয়সা খরচা করছে। এছাড়া দেখবে বিভিন্ন হসপিটাল, গভর্নমেন্ট স্কুলস, এটাও কিন্তু প্রচুর টাকা লাগছে। হসপিটালে দেখো ডাক্তার, নার্স, হেলথ স্টাফ, আরও প্রচুর লেভেলের স্টাফস আছে, সবাইকে পে করতে হচ্ছে। প্লাস মেডিসিনস, ইকুইপমেন্টস, ওটি, প্রচুর খরচ। এডুকেশন সেক্টরে দেখো, এত বড় বড় স্কুল বিল্ডিং, চেয়ার, টেবিল, বেঞ্চেস, ইলেকট্রিক অ্যারেঞ্জমেন্ট, টিচিং, নন টিচিংদের বেতন, প্রচুর টাকা দিতে হয়, গভর্নমেন্ট খরচা করে যাচ্ছে। কেন? অ্যাজ এ ওয়েলফেয়ার নেশন। সেই কারণে গভর্নমেন্টের প্রাইম অবজেক্টিভটা হচ্ছে টু জেনারেট হিউম্যান ডেভেলপমেন্ট। এটা ছাড়া কোনো কান্ট্রি ইমপ্রুভমেন্ট করতে পারবে না। এবং এইটা করতে গেলে যেটা লাগবে অর্ডিনারি পিপুলদের, সেটা হচ্ছে যে প্রাইমারিলি ফর সেফ ড্রিঙ্কিং ওয়াটার, হাউস ফেসিলিটিস, এবং যাতে কিনা পুয়ার পিপুলরা নিউট্রিশিয়াস ফুড পায়, তাদের হেলথ যেন ঠিক থাকে, সেটাকেও গভর্নমেন্টকে অ্যাসিওর করতে হবে। তোমরা দেখতে পাও স্কুলগুলোতে মিড ডে মিল দেওয়া হচ্ছে, যাতে কিনা নিউট্রিশিয়াস ফুডস পায়। সেই জন্য ইন্ডিয়া অ্যাজ এ ওয়েলফেয়ার নেশন, তার কিন্তু এই ওয়েলফেয়ার স্কিম মেনটেন করতে একটা বিরাট পরিমাণ খরচ হয়। তো এই যে আমাদের যে সেকেন্ড চ্যাপ্টারটা, সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি, 3টা সেক্টরে ভাগ করে যে ডিসকাশন করলাম, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। এবং এই চ্যাপ্টারটার সম্পর্কে যদি কোনো কোশ্চেন্স তোমাদের থাকে, ইউ ক্যান ফিল ফ্রি টু আস্ক মি। আর একটা বিষয় বলবো, আমি তোমাদের অনেক সাপোর্ট পাচ্ছি এবং প্রচুর ফিডব্যাক আমি তোমাদের কাছ থেকে পাচ্ছি। যদি তোমাদের নোটস পিডিএফ ফর্মে চাই, আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আইডি দেওয়া আছে, তোমরা আমাকে কন্ট্যাক্ট করবে। ডেফিনেটলি আমি তোমাদেরকে পার্সোনালি তোমাদের হোয়াটসঅ্যাপে আমি পিডিএফ ফর্মে নোটস দিয়ে দেবো। এছাড়াও যদি কোনো কোশ্চেন্স থাকে তোমাদের, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে পার্সোনালি উত্তর দেওয়ার চেষ্টা করব অ্যাজ পার দ্য অ্যাভেলেবিলিটি অফ মাই টাইম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করবে, যাতে কিনা একটু মোটিভেট হতে পারি এবং তোমাদের কাছে আরও নতুন নতুন ক্লাসগুলো খুব তাড়াতাড়ি আনতে পারি। থ্যাংক ইউ।